আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য উপন্যাসের প্রথম পর্ব। উপন্যাসটির নাম ঘরে বাহিরে। এই উপন্যাসটি আমাদের ঘরের ভিতরের ছোট ছোট মুহূর্ত ও মানুষের মননের সূক্ষ্ম অনুভূতিকে তুলে ধরে, একই সঙ্গে বাহিরে জীবনের বহুমুখী বাস্তবতাকে আমাদের সামনে আনে। আমি চেষ্টা করব আপনাদের কাছে উপন্যাসটি এমনভাবে পৌঁছে দিতে যেন মনে হয় আপনি সেই মুহূর্তগুলোকে অনুভব করছেন, সেই স্থানগুলোতে উপস্থিত আছেন। তাহলে চলুন আমরা শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উপন্যাস ঘরে বাহিরে। নিখিলেশের আত্মকথা। একদিন আমার মনে বিশ্বাস ছিল ঈশ্বর আমাকে যা দেবেন আমি তা নিতে পারবো। এ পর্যন্ত তার পরীক্ষা হয়নি, এবার বুঝি সময় এলো। মনকে যখন মনে মনে যাচাই করতুম, অনেক দুঃখ কল্পনা করেছি। কখনো ভেবেছি দরিদ্র, কখনো জেলখানা, কখনো অসম্মান, কখনো মৃত্যু, এমনকি কখনো বিমলের মৃত্যুর কথাও ভাবতে চেষ্টা করেছি। এই সমস্তই নমস্কার করে মাথায় করে নেব, এ কথা যখন বলেছি বোধহয় মিথ্যা বলিনি। কেবল একটা কথা কোনোদিন কল্পনাও করতে পারিনি, আর সেই কথাটা নিয়ে সমস্ত দিন বসে বসে ভাবছি, এও কি সইবে? মনের ভিতরে কোন জায়গায় একটা কাঁটা বিঁধে রয়েছে। কাজকর্ম করছি কিন্তু বেদনার অবসান নেই। বোধহয় যখন ঘুমিয়ে থাকি তখন সেই একটা ব্যথা পাঁজরে কাটতে থাকে। সকালে জেগে উঠেই দেখি দিনের আলোর লাবণ্য শুকিয়ে গেছে। কি হয়েছে? এ কালো কিসের কালো? কোথা দিয়ে আমার সমস্ত পুণ্যচাঁদের উপর ছায়া ফেলতে এলো? আমার মনের বোধশক্তি হঠাৎ এমন ভয়ানক বেড়ে উঠেছে যে দুঃখ আমার অতীতের বুকের ভিতর সুখের ছদ্মবেশ পরে লুকিয়ে বসেছিল, তার সমস্ত মিথ্যা আজ আমার নাড়ি টেনে টেনে ছিঁড়ছে। আর যে লজ্জা, যে দুঃখ ঘনিয়ে এলো বলে সে যতই প্রাণপণে ঘুমটা টানছে আমার হৃদয়ের সামনে, ততই তার আব্রু ঘুচে গেল। আমার সমস্ত হৃদয় দৃষ্টিতে ভরে গিয়েছে, যা দেখবার নয়, যা দেখতে চাইনি তাও বসে বসে দেখছি। আমি চিরদিন ঐশ্বর্যের ফাঁকির মধ্যে এত বড় কাঙাল হয়ে বসেছিলাম যে সে কথা এতকাল ভুলিয়ে রেখে আজ হঠাৎ দিনের পর দিনে, মুহূর্তের পর মুহূর্তে, কথার পর কথায়, দৃষ্টির পর দৃষ্টিতে সে আমার প্রতারিত জীবনের দুর্ভাগ্য এমন তিল তিল করে প্রকাশ করবার দিন এলো কেন? যৌবনের এই 9টা বছর মাত্র মায়াকে যা খাজনা দিয়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য সেটাকে সুদে আসলে কড়াই কড়াই আদায় করতে থাকবে। ঋণ শোধের সম্বল যার একেবারে ফুরালো, সবচেয়ে বড় ঋণ শোধের ভার তারই ঘাড়ে। তবুও সে প্রাণপণে বলতে পারি, হে সত্য, তোমারই জয় হোক। আমার পিস্তুত বোন মনুর স্বামী গোপাল কাল এসেছিল তার মেয়ের বিয়ের সাহায্য চাইতে। সে আমার ঘরের আসবাবপত্রগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, আমার মতো সুখী জগতে আর কেউ নেই। আমি বললুম, গোপাল, মনুকে বলো কাল আমি তার ওখানে খেতে যাব। মনু আপনার হৃদয়ের অমৃতে গরিবের ঘরটিকে স্বর্গ করে রেখেছে। সেই লক্ষ্মীর হাতের অন্ন একবার খেয়ে আসবার জন্য আমার সমস্ত প্রাণ কাঁদছে। তার ঘরে অভাবগুলি তার ভূষণ হয়ে উঠেছে। আজ তাকে একবার দেখিয়ে আসি গে। ওগো পবিত্র জগতে তোমার পবিত্র পায়ের ধুলো আজও একেবারে নিঃশেষ হয়ে যায়নি। জোর করে অহংকার করে কি করব? না হয় মাথা হেঁট করেই বললুম, আমার গুণের অভাব আছে। পুরুষের মধ্যে মেয়েরা যেটা সবচেয়ে খোঁজে, আমার স্বভাব হয়তো সেই জোর নেই। কিন্তু জোর কি শুধু আস্ফলন ও খামখেয়াল? জোর কি এরকম অসংকোচে পায়ের তলায়? কিন্তু এ সমস্ত তর্ক করা কেন? ঝগড়া করে তো যোগ্যতা লাভ করা যায় না। অযোগ্য অযোগ্য অযোগ্য, না হয় তাই হলো, কিন্তু ভালোবাসার তো মূল্য। তাই সে অযোগ্যতাকে সফল করে তোলে। যোগ্যের জন্য পৃথিবীতে অনেক পুরস্কার আছে, অযোগ্যের জন্য বিধাতা কেবল এই ভালোবাসাটুকু, তার চেয়ে আকাঙ্ক্ষা ছিল আমার অনেক বেশি। একদিন বিমলকে বলেছিলাম, তোমাকে বাইরে আসতে হবে। আমি তালা দেওয়া আমার ঘরের মধ্যে সিন্ধুকের জিনিস ছিল, আমি তাকে চেয়েছিলাম। বিমল ছোট জায়গা ধরা না দিলে ছোট কর্তব্যের কতগুলো বাধা নিয়মে সংহিতা, তার কাছ থেকে যে ভালোবাসাটুকু নিয়মিত পাচ্ছিলাম, সে কি তার হৃদয়ের গভীর উৎসের সামগ্রী না, সামাজিক মিউনিসিপ্যালিটির বাম্পের চাপে চলিত ভাবিনি দৈনিক কলের তার জলের বাধা বরাদ্দের মতো সত্যরূপে দেখতে চাই, তাহলে তার উপরে একেবারে নিশ্চিত দাবি রাখবার আশা ছেড়ে দিতে হয়। একথা কেন ভাবিনি? স্ত্রীর উপর স্বামীর নিত্য দখলের অহংকারে না, তা নয়, ভালোবাসার উপর একান্ত ভরসা ছিল বলেই। সত্যের সম্পূর্ণ অনাবৃত রূপ সহ্য করবার শক্তি আমার আছে। এই অহংকার আমার মনে ছিল। আজ তার পরীক্ষা হচ্ছে। মরি আর বাঁচি, পরীক্ষায় উত্তীর্ণ হব, এই অহংকার এখনও মনে রেখে দিলুম। আজ পর্যন্ত বিমল এক জায়গায় আমাকে কোনো মতেই বোঝাতে পারিনি। জবরদস্তিতে আমি বরাবর দুর্বলতা বলেই জানি। যে দুর্বল সে সুবিচার করতে সাহস করে না। ন্যায়পরতার দায়িত্ব এড়িয়ে অন্যায়ের দ্বারা সে তাড়াতাড়ি ফল পেতে চায়। ধৈর্যের পরে বিমলের ধৈর্য নেই। পুরুষের মধ্যে সে দুর্দান্ত ক্রুদ্ধ, এমনকি অন্যায়কারীকে দেখতে ভালোবাসে। শ্রদ্ধার সঙ্গে একটা ভয়ের আকাঙ্ক্ষা যেন তার মনে আছে। ভেবেছিলাম বড় জায়গায় এসে জীবনকে যখন বড় করে দেখবে, তখন
দৌরাত্ম্যের প্রতি এই মোহ থেকে সে উদ্ধার পাবে। কিন্তু আজ দেখতে পাচ্ছি ওটা বিমলের প্রকৃতির একটা অঙ্গ। উৎকটের উপরে ওর অন্তরের ভালোবাসা। জীবনের সমস্ত সহজ সরল রসকে সে লঙ্কা মরিচ দিয়ে ঝালাগুন করে জীবের ডগা থেকে পাকযন্ত্রের তলা পর্যন্ত জ্বালিয়ে তুলতে চায়। অন্য সময় স্বাদকে সে একরকম অবজ্ঞা করে। তেমনি আমার পণ এই যে কোনো একটা উত্তেজনার কড়া মদ খেয়ে উন্মাদের মতো দেশের কাজে লাগবো না। আমি বরঞ্চ কাজের ত্রুটি সহ্য করি, তবু চাকর বাকরকে মারধর করতে পারি নে। কারো উপর রেগেমেগে হঠাৎ কিছু একটা বলতে বা করতে আমার সমস্ত দেহে মনের ভিতর একটা সংকোচ বোধ হয়। আমি জানি আমার এই সংকোচকে মৃদুতা বলে বিমল মনে মনে অশ্রদ্ধা করে। আর সেই একই কারণ থেকে সে ভিতরে ভিতরে আমার উপরে রাগ করে উঠেছে যখন দেখছে আমি বন্দে মাতরম হেঁকে চারিদিকে যা ইচ্ছা তাই করে বেড়াইনি। আর সমস্ত দেশের ভৈরবী চক্রে মদের পাত্র নিয়ে আমি যে বসে যাইনি, এতে সকলেরই অপ্রিয় হয়েছি। দেশের লোক ভাবছে আমি খেতাব চাই কিংবা পুলিশকে ভয় করি। পুলিশ ভাবছে ভিতরে আমার কুমতলব আছে বলেই বাইরে আমি এমন ভালো মানুষ। তবু আমি এই অবিশ্বাস ও অপমানের পথেই চলছি। কেননা আমি এই বলি দেশকে সাদাভাবে সত্যভাবে দেশ বলেই জেনে মানুষকে মানুষ বলেই শ্রদ্ধা করে যারা তার সেবা করতে উৎসাহ পায় না, চিৎকার করে মা বলে দেবী বলে মন্ত্র পড়ে যাদের কেবলই সম্মোহনের দরকার হয়, তাদের সেই ভালোবাসা দেশের প্রতি তেমন নয় যেমন নেশার প্রতি। সত্যের উপরে কোনো একটা মোহকে প্রবল করে রাখবার চেষ্টাও আমাদের মজ্জাগত দাসত্বের লক্ষণ। চিত্তকে মুক্ত করে দিলেই আমরা আর বল পাই না। হয় কোনো কল্পনাকে নয়, কোনো মানুষকে নয়, ভাটপাড়ার ব্যবস্থাকে আমাদের অসার চৈতন্যের পিঠের উপর সওয়ার করে না বসালে সে নড়তে চায় না। যতক্ষণ সহজ সত্যে আমরা স্বাদ পাইনি, যতক্ষণ এইরকম মোহে আমাদের প্রয়োজন আছে, ততক্ষণ বুঝতে হবে স্বাধীনভাবে নিজের দেশকে পাবার শক্তি আমাদের হয়নি। ততক্ষণ আমাদের অবস্থা যেমনই হোক হয় কোনো কাল্পনিক ভূত নয়, কোনো সত্যকার ওঝা নয়, একসঙ্গে দুইয়ে মিলে আমাদের উপর উৎপাত করবেই। সেদিন সন্দীপ আমাকে বললে, তোমার অন্য নানা গুণ থাকতে পারে, কিন্তু তোমার কল্পনাবৃত্তি নেই, সেই জন্যেই স্বদেশের এই দিব্যমূর্তিকে তুমি সত্য করে দেখতে পারো না। দেখলুম বিমলও তাতে সায় দিলে। আমি আর উত্তর করলুম না। তর্কে যেতে সুখ নেই, কেননা এ তো বুদ্ধির অনৈক্য নয়, এই যে স্বভাবের ভেদ। ছোট ঘরকান্নার সীমাটুকুর মধ্যে এ ভেদ ছোট আকারেই দেখা দেয়, সেজন্য সেটুকুতে মিলন। গানের তাল কেটে যায় না, বড় সংসারে এই ভেদের তরঙ্গ বড়। সেখানে এই তরঙ্গ কেবলমাত্র কলধ্বনি করে না, আঘাত করে। কল্পনাবৃত্তি নেই, অর্থাৎ আমার মনের প্রদীপে তেলবাতি থাকতে পারে কেবল শিখার অভাব। আমি তো বলি সে অভাব তোমাদেরই। তোমরা চকমকি পাথরের মতো আলোকহীন, তাই এত ঢুকতে হয়, এত শব্দ করতে হয়। তবে একটু একটু স্ফুলিঙ্গ বেরোয়, সেই বিচ্ছিন্ন স্ফুলিঙ্গে কেবল অহংকার বাড়ে, দৃষ্টি বাড়ে না। আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি সন্দীপের প্রকৃতির মধ্যে একটা লালসার স্থূলতা আছে। তার সেই মাংসবহুল অশক্তি তাকে ধর্ম সম্বন্ধে মোহ রচনা করায় এবং দেশের কাজে দৌরত্বের দিকে তাড়না করে। তার প্রকৃত স্থূল অথচ বুদ্ধি তীক্ষ্ণ বলেই সে আপনার প্রবৃত্তিকে বড় করে নাম দিয়ে সাজিয়ে তোলে। ভোগের তৃপ্তির মতোই বিদ্বেষের আশু চরিতার্থতা তার পক্ষে উগ্ররূপে দরকারি। টাকা সম্বন্ধে সন্দীপের একটা লুলুপতা আছে, সে কথা বিমলের পূর্বে আমাকে অনেকবার বলেছে। আমি যে তা বুঝিনি তা নয়, কিন্তু সন্দীপের সঙ্গে টাকা সম্বন্ধে কৃপণতা করতে পারতুম না। ও যে আমাকে ফাঁকি দিচ্ছে একথা মনে করতেও আমার লজ্জা হতো। আমি যে ওকে টাকার সাহায্য করছি সেটা পাশে কুৎসি হয়ে দেখা দেয়, এজন্য ও সম্বন্ধে ওকে আমি কোনো রকম তকরার করতে চাইতুম না। আজ কিন্তু বিমলকে একথা বোঝানো শক্ত হবে যে দেশের সম্বন্ধে সন্দীপের মনের ভাবের অনেকখানি সেই স্থূল লুলু পাতার রূপান্তর। সন্দীপকে বিমল মনে মনে পূজা করছে, তাই আজ সন্দীপের সম্বন্ধে বিমলের কাছে কিছু বলতে আমার মন ছোট হয়ে যায়। কি জানি, হয়তো তার মধ্যে মনের ঈর্ষা এসে বেঁধে, হয়তো অতুক্তি এসে পড়ে। সন্দীপের যে ছবি আমার মনে যাচ্ছে তার রেখা হয়তো আমার বেদনার তীব্র তাপে বেঁকে ছুঁড়ে গিয়েছে। তবুও মনে রাখার চেয়ে লিখে ফেলা ভালো। আমার মাস্টারমশাই চন্দ্রনাথ বাবুকে আজ আমার এই জীবনে প্রায় 30 বৎসর পর্যন্ত দেখলুম। তিনি না ভয় করেন নিন্দাকে, না ক্ষতিকে, না মৃত্যুকে। আমি যে বাড়িতে জন্মেছি এখানে কোনো উপদেশ আমাকে রক্ষা করতে পারত না, কিন্তু ওই মানুষটি তার শান্তি, তার সত্য, তার পবিত্র মূর্তিখানি নিয়ে আমার জীবনের মাঝখানটিতে তার জীবনের প্রতিষ্ঠা করেছেন। তাই আমি কল্যাণকে এমন প্রত্যক্ষ করে পেয়েছি। সে চন্দ্রনাথ বাবু সেদিন আমার কাছে এসে বললেন, সন্দীপকে কি এখন আর দরকার আছে? কোথাও অমঙ্গলের একটু হাওয়া দিলেই তার চিত্রে গিয়ে ঘা দেয়। তিনি কেমন করে বুঝতে পারেন? সহজে তিনি চঞ্চল হন না। কিন্তু সেদিন
সামনে তিনি মস্ত বিপদের একটা ছায়া দেখতে পেয়েছিলেন। তিনি আমাকে কত ভালোবাসেন সে তো আমি জানি। চায়ের টেবিলে সন্দীপকে বললুম, তুমি রংপুরে যাবে না? সেখান থেকে চিঠি পেয়েছি। তারা ভেবেছে আমি তোমাকে জোর করে ধরে রেখেছি। বিমল চাদানি থেকে চা ঢালছিল। এক মুহূর্তে তার মুখ শুকিয়ে গেল। সে সন্দীপের মুখের দিকে একবার কটা 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 কটাক্ষ মাত্রে চাইলে। সন্দীপ বললে, আমরা এই যে চারিদিকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করে বেড়াচ্ছি, ভেবে দেখলুম এতে কেবল শক্তি বাজে খরচ হচ্ছে। আমার মনে হয় একটা জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি তাহলে ঢের বেশি স্থায়ী কাজ হতে পারে। এই বলে বিমলের মুখের দিকে চেয়ে বললে, আপনার কি মনে হয় না? বিমল কি উত্তর দেবে প্রথমটা ভেবে পেলে না। একটু পরে বললে, দু রকমেই দেশের কাজ হতে পারে। চারদিকে ঘুরে ঘুরে কাজ করা কিংবা এক জায়গায় বসে বসে কাজ করা, সেটা নিজের ইচ্ছা কিংবা স্বভাব অনুসারে বেছে নিতে হবে। ওর মধ্যে যেভাবে কাজ করা আপনার মন চায় সেটি আপনার পথ। সন্দীপ বললে, তবে সত্য কথা বলি, এতদিন বিশ্বাস ছিল ঘুরে ঘুরে সমস্ত দেশকে মাতিয়ে বেড়ানোই আমার কাজ, কিন্তু নিজেকে ভুল বুঝেছিলুম। ভুল বুঝবার একটা কারণ ছিল, এই যে আমার অন্তরকে সবসময় পূর্ণ রাখতে পারে এমন শক্তির উৎস আমি কোনো এক জায়গায় পাইনি। তাই কেবল দেশে দেশে নতুন নতুন লোকের মনকে উত্তেজিত করে সেই উত্তেজনা থেকেই আমাকে জীবনের তেজ সংগ্রহ করতে হলো। আজ আপনি আমার কাছে দেশের বাণী। এই আগুন তো আজ পর্যন্ত আমি কোনো পুরুষের মধ্যে দেখিনি। ধিক, এতদিন আপন শক্তির অভিমান করেছিলাম, দেশের নায়ক হবার গর্ব আর রাখিনি। আমি উপলক্ষ মাত্র হয়ে আপনার এই তেজে এইখান থেকে এই সমস্ত দেশকে জ্বালিয়ে তুলতে পারবো, এ আমি স্পর্ধা করে বলতে পারি। না না, আপনি লজ্জা করবেন না। মিথ্যা লজ্জা সংকোচ বিনয়ের অনেক উপরে আপনার স্থান। আপনি আমাদের মৌচাকের মক্ষীরানী। আমরা আপনাকে চারিদিকে ঘিরে কাজ করব, কিন্তু সেই কাজের শক্তি আপনারই। তাই আপনার থেকে দূরে গেলে আমাদের কাজ কেন্দ্রভ্রষ্ট আনন্দহীন হবে। আপনি নিঃসংকোচে আমাদের পূজা গ্রহণ করুন। লজ্জা এবং গৌরবে বিমলের মুখ লাল হয়ে উঠল এবং চায়ের পেয়ালায় চা ঢালতে তার হাত কাঁপতে লাগলো। চন্দ্রনাথবাবু আরেকদিন এসে বললেন, তোমরা দুজনে কিছুদিনের জন্য একবার দার্জিলিং বেড়াতে যাও। তোমার মুখ দেখে আমার বোধ হয় তোমার শরীর ভালো নেই। ভালো ঘুম হয়নি বুঝি? বিমলকে সন্ধ্যার সময় বললুম, বিমল দার্জিলিংয়ে বেড়াতে যাবে? আমি জানি দার্জিলিংয়ে গিয়ে হিমালয় পর্বত দেখবার জন্য বিমলের খুব শখ ছিল। সেদিন সে বলল, না থাক, দেশের ক্ষতি হবার আশঙ্কা ছিল। আমি বিশ্বাস হারাবো না, আমি অপেক্ষা করব। ছোট জায়গা থেকে বড় জায়গায় যাবার মাঝখানটার রাস্তা ঝড়ো রাস্তা। ঘরের চতুর্সীমানায় যে ব্যবস্থাটুকুর মধ্যে বিমলের জীবন বাসা বেঁধে বসেছিল, ঘরের বাহিরে এসে হঠাৎ সে ব্যবস্থা কুলুচ্ছে না। অচেনা বাইরের সঙ্গে চেনাগুলো সম্পূর্ণ হয়ে যখন একটা বোঝাপড়া পাকা হয়ে যাবে, তখন দেখব আমার স্থান কোথায়। যদি দেখি এই বৃহৎ জীবনের ব্যবস্থার মধ্যে কোথাও আমি আর খাপ খাইনি, তাহলে বুঝবো এতদিন যা নিয়েছিলুম সে কেবল ফাঁকি। সে ফাঁকিতে কোনো দরকার নেই। সেদিন যদি আসে তো ঝগড়া করব না, আস্তে আস্তে বিদায় হয়ে যাব। জোর জবরদস্তি কিসের জন্য? সত্যের জন্য। সত্যের জন্য কি জোর খাটে? এই ছিল আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্ব পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।